শুনতে পাচ্ছি না। জেলে নেওয়া হয়েছে অকারণে। ওখানে এটার প্রতিবাদ আমরা অনেকেই করছি, শুধু অনেকেই আমরা করছি। আপনি যদি দেখেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেই দেখেন, আমরা প্রতিবাদ করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক, যারাই মুক্ত চিন্তার মানুষ তারাই আমরা প্রতিবাদ করছি। কিন্তু আমাদের প্রতিবাদের কাজ হয় না। সরকার কি কারণে তাকে বন্দি করে রেখেছে আমরা অনুমান করতে পারি। হয়তো চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদেরকে যেভাবে আশা দিচ্ছিলেন, তারপর সংগঠিত করছিলেন, তাতে মনে হয় অনেকের অসুবিধে হচ্ছিল, বিশেষ করে সরকারের। তো এই সরকাররা তো কখনো কখনো মুক্ত চিন্তার পক্ষে বা বাক স্বাধীনতার পক্ষে থাকে না, বলে বটে, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি তারা থাকে না। তো এইসব অন্যায় তো করেই যাচ্ছে সরকার। তো আমরা অন্যায়ের বিরুদ্ধে তো এখনো আশা আছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মানুষ আছে। এত যে ঝুঁকি নিয়েও মানুষ কিন্তু প্রতিবাদ করছে, তারা জেলে যাচ্ছে, তারা নির্বাসনে যাচ্ছে, তারপরও কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক মানুষ বাংলাদেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছে, তারাও কিন্তু প্রতিবাদ করছে। তারাও এই ইউরোপে, আমেরিকায় বা অন্যান্য দেশে যেখানেই বাংলাদেশের মানুষ আছে, যারা 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 মৌলবাদী নয়, যারা প্রগতিশীল, সবাই আমরা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ হয়ে বলছি যে তাকে মুক্তি দাও। দিদি, আপনি মুক্ত চিন্তার বিষয়ে বলছিলেন। দিদি একটু এদিকে, দিদি আপনি মুক্ত চিন্তার বিষয়ে আপনারা হাত তুলুন, এরকম করে কারো প্রশ্ন নিয়ে যাবেন। সত্যি বলছি, আপনারা হাত তুলুন। বাংলাদেশের পরিবর্তন, এই যে মৌলবাদীদের যে দাপট দেখে গেছে, প্রচুর মসজিদ, মাদ্রাসা গড়েছেন এবং মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমানের করে দিয়েছেন, যেটা করা উচিত হয়নি। হ্যাঁ, তিনি কৌমি জননী উপাধি পেয়েছেন এইসব কৌমি মাদ্রাসা তৈরি করে, যেগুলো আমার মনে হয় দেশের ক্ষতি করেছেন। কিন্তু তারপরও আমি তার এই যে দেশ থেকে তাকে বের করে দেওয়া হলো সেটার পক্ষপাতী নই। আমার মত হচ্ছে তিনি নির্বাচন, তার উচিত ছিল নির্বাচন দেওয়া এবং দেশে থাকা। এবং এই যে তারপর ইউনূস সরকার আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন, সেটা খুবই অনুচিত কাজ হয়েছে। এটা একেবারেই ঠিক কাজ করেনি। এগুলো সমালোচনা আমি করছি, যদিও আমি হাসিনার কিছু কাজের সমালোচনা করি, কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে আমি কথা বলছি, কারণ এটা অবশ্যই গণতন্ত্রের বিপরীতে একটি সিদ্ধান্ত। এবং অচিরে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে নেওয়া হোক, এটা চাই। এবং আওয়ামী লীগের যারা দেশের বাইরে আছেন তারা যেন দেশে যান, নিরাপদে থাকতে পারে, সেই ব্যবস্থা যেন করা হয়। কারণ প্রচুর আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করা হয়েছে, অনেককে মেরেও ফেলা হয়েছে। এগুলো ঠিক গণতন্ত্রে, আবার এগুলো করার পরেও গণতন্ত্র নিয়ে বড়াই করবে, এটা তো হয় না। সেই জন্য তারেক রহমানকে আমার মনে হয় যে আমরা ওখানে যারা আছে, যারা প্রগতিশীল, তারা চাপ যেন দেয় যে আওয়ামী লীগের উপর থেকে যেন ব্যান তুলে নেওয়া হয়। একটুখানি শুনুন। কালকে আপনারা দেখেছেন, আপনি দেখেছেন শেখ হাসিনা জানিয়েছেন। লোকদের মিছিল করতে আমি দেখিনি।
আমার বিরুদ্ধে যারা মিছিল করেছে তারা তো সব ইসলামী মৌলবাদী জিহাদি এরাই। দিদি করেছেন তো? আরে প্রশ্ন করেছেন তো actually? আপনি করেছেন? গতকাল মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আপনি, তার সঙ্গে আরেকটা শব্দ মানে সেন্টেন্সও বলেছেন যে কৃতজ্ঞতা কখনো আনুগত্যের চুক্তি হতে পারে না। এটার একটু ব্যাখ্যাটা দিন। এটার মধ্যে এই লাইনের মধ্যেই তো ব্যাখ্যাটা আছে। ওসমান গনি মল্লিক, উনি প্রগতিশীল মুসলমান এবং আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী আছেন মোহিত রায় এবং আরো একজন, তার সঙ্গে আগে আমার পরিচয় ছিল না, কিন্তু তারা ওসমানকে সহযোগিতা করছেন। এখানে কোনো রাজনীতি নেই। তো এখানকার যে মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার, যে নির্বাচিত সরকার, আপনারা যারা নির্বাচন করেছেন তাকে, তিনি আমাকে এই নিরাপত্তা দিতে রাজি হয়েছেন, সে কারণে তো আমি আসতে পেরেছি। তাকে তো অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। এখানে রাজনীতির আমি কিছু দেখি না। যারা মঞ্চে ছিলেন কাল, তারা আমার অনেকদিন থেকেই শুভাকাঙ্ক্ষী ছিলেন, সে কারণেই এসেছিলেন। কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো আসতে চেয়েছিলেন, তিনি একটা ভিডিও মেসেজ দিয়েছেন, ওটা কালকে সময়ের অভাবে প্রচার করা হয়নি, সেটা আমি আমার ফেসবুকে দেব। তিনি আসতে চেয়েছেন, আমি জয় গোস্বামীকেও ডেকেছি। এখানে রাজনীতির কিছু নেই এবং রাজনীতিক যদি কোনো বাম সরকার বা ডান সরকার আমাকে নিরাপত্তা দিতে রাজি হন, তাহলে অবশ্যই আমি তাদের কাছে সরকার থেকে দেওয়া হতো এই নানা রকম মসজিদ মাদ্রাসা করে ধর্মীয় শিক্ষা না দিয়ে, কারণ অনেক মাদ্রাসা মসজিদে এই অমুসলিমদের প্রতি ঘৃণা শেখানো হয় সেই বাচ্চা বয়স থেকে। তখন তারা ওই রকমের একটা হিন্দু বিদ্বেষী মানসিকতা নিয়ে বড় হয়ে ওঠে। তো সরকার যদি এই মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করেন, ওখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে হয়তো এগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করা যেতে পারে, এই বিদ্বেষগুলো। কিন্তু সেই রকম কোনো উদ্যোগ কোনো সরকারই নিচ্ছে না। কারণ এই সরকার, যতই সরকার আসে, তারাই সবই ওই ধর্মান্ধদের ভোটের জন্য ওদের সঙ্গে আপোষ করে। ওরা যা চায়, ওরা কোনো মুক্ত চিন্তককে মেরে ফেললেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে চায় না। তারপরে হিন্দুদের উপর অত্যাচার করলেও সেই সব সাম্প্রদায়িক ঘৃণ্য মানসিকতার লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, কারণ মনে করে যে তাতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। তখন এই কারণেই হিন্দুরা অত্যাচারিত হয়। শুধু হিন্দুরা নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা অত্যাচারিত হয়। শুধু তাই না, আমার মতো, আমি তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিউনিটি থেকে আসিনি, আমার উপর অত্যাচার হচ্ছে না, কারণ আমি মুক্ত চিন্তায় বিশ্বাস করি এবং আমি ধর্মীয় আইনের বদলে সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি চাই। যেহেতু আমি যে ধর্ম নারীকে যৌন দাসী হিসেবে গণ্য করে, সেই ধর্মের আমি সমালোচনা করি। সমালোচনা তো করতেই হবে, নাহলে সংস্কার কি করে হবে, না হলে সমাজকে, একটা অন্ধকার সমাজকে আলোয় কি করে নিয়ে আসবো। একটা পিছিয়ে থাকা, রিলিজ করতে চাইবেন বাংলায়, সেই বইটা আবার কি করতে চাইবো? আবার রিলিজ করতে চাইবেন, লজ্জা তো বাংলাদেশে ব্যান, এখনো ব্যান, কিন্তু লজ্জা তো পশ্চিমবঙ্গে আছে, চলছে। আবার রিলিজ কেন? রিলিজ তো হয়ে গেছে সেই 92 সালে। আমি তো খুবই আসতে চাই, আমি বলেছি, কালকে তো কবিতাও পড়েছি বইমেলা নিয়ে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। তো বইমেলায় অবশ্যই আসতে চাই। এখন মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন নিরাপত্তা দেবেন, তাহলে তো আমি আশা করছি যে আমি বইমেলায় আসতে পারবো এবং বইমেলায় সেই আগের মতো সেভাবে আমি স্টলে বসতাম, পাঠকদের সঙ্গে কথা হতো, দেখা হতো, সেই রকম পরিবেশ আমি চাই। তো আমি নিশ্চয়ই বইমেলায় আসবো।
দিদি উনি বলেছেন আপনি আর প্রশ্ন করেছেন বলুন। কি প্রশ্ন মিনিটে মিস করছেন সংখ্যাতত্ত্বের সহিষ্ণুতার ভিত্তিতে যে সরকার তৈরি হয়, আমি আমাদের সাবকন্টিনেন্টের কথা বলছি, সেই যে সরকার তৈরি হচ্ছে প্রতিটা জায়গাতে পরবর্তীকালে আমরা দেখি সংসদে সংসদ সাংসদ অথবা বিধানসভায় এমএলএ কেনাবেচা এইগুলো চলছে বলে সাবকন্টিনেন্ট পরিবেশে মুক্তচিন্তক জন্ম নিতে জানি না। উনি জিজ্ঞেস করেছেন যে আমার কি মনে হয়েছিল, আমার প্রথম একটা ভিডিও ক্লিপ থেকে ওটাই মনে হয়েছিল। আমার জাস্ট মনে হওয়াটা আমি লিখেছি। হ্যাঁ, আমি এখনো সিদ্ধান্ত সেটা নেইনি। ওটা তো ভাড়াতে ছিলাম, ওটা নেই এখন আর। তো যদি আমি এখন পর্যন্ত সেটা সিদ্ধান্ত নিইনি, কখনো যদি নিই তাহলে আমি নিশ্চয়ই জানাবো যে আমি এখানে থাকতে চাইছি। বাংলাদেশ এবং ভারতের রিলেশনটা ভবিষ্যতে কি হতে পারে সেটা তো দুই দেশের রাজনীতিকরাই ভালো বলতে পারবেন, আমি তো ভালো বলতে পারবো না। তবে আমি আশা করি দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হোক। আমরা ৭১ দেখেছি, ৭১ কি করে ভারত সাহায্য করেছে বাংলাদেশ তৈরি হওয়ার জন্য। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি এবং আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, তারা ভারতের এই অবদানকে মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সব সময় নয়, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ এখন আপনারা যদি দেখেন নিউজগুলো, বা মাদ্রাসায় শিশুর ধর্ষণ চলছে, শিশু নির্যাতন চলছে, বলাৎকার চলছে, এবং ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা ধরা পড়ছে, এরা জেলে যাচ্ছে। কিন্তু এদের এই শুধু তো শাস্তি দিলে হয় না, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। আর মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। মানে কেউ, এটা হচ্ছে কি যে ওরা এক ধরনের ভিক্ষে করে খায়, চাঁদা তোলে খায় না। তো এই মাদ্রাসাগুলো না হয়ে বরং সব মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়ে যাওয়া উচিত। আর প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। তো সবগুলো বলছি না, কিছু কিছু। তো ওই একটু মানে কিছু হলে কেউ যদি টাকা কড়ি করে তাহলেই না একটা মসজিদ বানিয়ে দেয় কোথাও। তো এত মসজিদের দরকার নেই, এত মসজিদের দরকার নেই। এটাও আসলে সরকারের কন্ট্রোল করা উচিত, এবং সরকার নিজে থেকে ধর্ম প্রচার করুক সেটাও তো ঠিক নয়। কারণ সেকুলার কান্ট্রি হতে গেলে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করতেই হবে, এবং এটা সভ্যতার প্রথম শর্ত। সেটা প্রত্যেকটা দেশে, সভ্য দেশেই আছে। ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারবে না। না, আমি তো এখানে ঠিক ফলো করিনি কি হচ্ছে, তবে আমি ওটা দেখে, একটা ছোট ভিডিও ক্লিপ দেখে আমার মনে হয়েছিল যে বাংলাদেশে যে 2024 যে ছাত্র আন্দোলন হয়েছিল ওটার মতোই মনে হয়েছে। কারণ সেই ছাত্র আন্দোলন বাংলাদেশের 24 আমাদের বোকা বানিয়েছিল। কারণ আমরা ভেবেছিলাম সত্যিকার সব ছাত্ররা এসেছে, তারা কোটা চাইছে না,
ওটা উঠিয়ে দিতে চাইছে, তো ঠিক আছে, এটা হতেই পারে। শেখ হাসিনা তখন বলেছিলেন ঠিক আছে ওটা সংশোধন করে দিচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেছে এবং সরকার পতন হয়েছে এবং আমরা টের পেয়েছি, দেখেছি, প্রমাণ পেয়েছি যে আসলে এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। তো পরিণতিটা ভালো হয়নি, সেই জন্য আমি বলেছি সব ছাত্ররা কোথাও জমায়েত হলেই বা আন্দোলন করলেই সেটা যে সবসময় যে খুব পরিণতি ভালো হয় তা নয়। দিদি একটা প্রশ্ন, দিদি, দিদি, কলকাতায় আপনার